নমস্কার। শুরু করছি আজকের আরেকটি নতুন গল্প নিয়ে। আতঙ্কের রুদ্রগড়, কলমে লিপিকা বিশ্বাস। আধ্যা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। পুরনো একটা মন্দির, মন্দিরে খোদিত আছে আশ্চর্য সব চিত্রকলা। মন্দিরের ভেতরে অপূর্ব একটি কালী মূর্তি, কালী মূর্তি দিয়ে জ্যোতি বের হচ্ছে। কালী মূর্তির পায়ের কাছে সাদা একটি তলোয়ার, সে তলোয়ারটি হাতে নিয়ে নাড়াচাড়া করছে। হঠাৎ একটা ভয়ঙ্কর বিভৎস চেহারার কোনো মহিলা তার দিকে তেড়ে আসছে। সে তলোয়ার নিয়ে ছুটতে ছুটতে শ্মশানে ঢুকে পড়ল। চিতা জ্বলছে। সে একটা বড় বটগাছ দেখতে পেল। বটগাছের ডালে অনেক মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে। তাদের চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। তাদের মুখের ভেতর থেকে জিভ বেরিয়ে এসেছে। চারিদিক থেকে আর্তনাদের সুর ভেসে আসছে। কারা যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আধ্যা তাদের বাঁচানোর জন্য ছুটে যেতে গিয়ে কুয়োর ভেতরে পড়ে গেল। কুয়োর জল রক্ত, তার গা ঘিন ঘিন করে উঠল। হাত থেকে তলোয়ার জলে পড়ে গেল। সে ওপরে ওঠার আপ্রাণ চেষ্টা করছে, আর বিভৎস চেহারার মহিলাটা ওপরে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে হাসছে। মহিলাটার লম্বা লম্বা দাঁতগুলোতে রক্ত লাগানো। আধ্যা ওঠ, সকাল 7টা বেজে গেছে, এখন না উঠলে যেতে দেরি হয়ে যাবে মা। আধ্যার ঘরে ঢুকে জানলার পর্দা সরাতে সরাতে নন্দিনী কথাগুলো বলল। সে আধ্যার দিকে তাকালো। আধ্যা ঘামে ভিজে গেছে। সে মুখ হাত পা কেমন করছে। নন্দিনী বুঝতে পারল তার মেয়ে খারাপ স্বপ্ন দেখছে। সে আধ্যার পাশে বসল। তারপর তাকে নাড়া দিয়ে বলল, আধ্যা আধ্যা। আধ্যা মায়ের হাতের জোর স্পর্শ পেয়ে কেঁপে উঠে চোখ খুলল। তার বুক ধড়ফড় করছে। নন্দিনী বলল, কি রে, আবার ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলি? আধ্যা মায়ের কোলে মাথা রেখে বলল, আচ্ছা মা, প্রায় কেন আমি এসব স্বপ্ন দেখি? আমি তো ভীতু নই, আর ওসব নিয়ে ভাবিও না। নন্দিনী মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, স্বপ্নকে অত গুরুত্ব দিস না, স্বপ্ন তো স্বপ্নই হয় মা। আবির ঘরে ঢুকতে ঢুকতে নন্দিনীর কথা শুনতে পেল। সে আধ্যাকে বলল, আবার ওই সব স্বপ্ন দেখেছিস তাই তো? ছোটবেলা থেকে ওসব পৌরাণিক কাহিনী, ভূতের গল্প পড়ে পড়ে তোর মগজে সেগুলো ঢুকে রয়েছে, তাই এমন স্বপ্নই বারবার দেখিস। তোর ওপর না ভূত পেতনি ভর করেছে, বুঝলি? আধ্যা আদুরে গলায় বলল, মোটেও না বাবা। নন্দিনী অসন্তোষের সুরে আবিরকে বলল, এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? যাও তাড়াতাড়ি স্নান করে নাও। যাচ্ছি, এই বলে আবির হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। ওঠ, 4-4.5 ঘন্টার পথ, সকাল সকাল না বেরোলে পৌঁছতে রাত হয়ে যাবে যে। আধ্যা উঠে বাথরুমে ঢুকল। সে অদ্ভুত সব স্বপ্ন দেখে। কয়েকদিন ধরে আবার নতুন স্বপ্ন দেখছে। কেউ বলছে, তোর আসার সময় হয়েছে, চলে আয়, সবাই তোর অপেক্ষায় আছে। আধ্যা বুঝতে পারে না সে কোথায় যাবে, কারা তার অপেক্ষায় আছে। তার স্বপ্নগুলো কি শুধুই স্বপ্ন, নাকি এর সঙ্গে কোনো কিছুর যোগসূত্র আছে? আধ্যার বয়স 19 বছর। সে লম্বা, সুন্দরী, হাসি খুশি, প্রচণ্ড সাহসী আর ছটফটে মেয়ে। বিএ ফার্স্ট ইয়ারে পড়ে। সে যে কাজ করবে বলে ভাবে সে কাজ করেই ছাড়ে। সে তার বাবা মার সাথে সুধাপুরে মাসির বাড়িতে যাচ্ছে। আধ্যার মাসির 1 ছেলে 2 মেয়ে।
ছেলে অনিল বিবাহিত, তার স্ত্রীর নাম সমিতা। অনিল সবার বড়, তারপর মেজ মেয়ে লাবণী, আর সবার ছোট কলি। মেয়ে দুটি অবিবাহিত, তাদের সাথে আধ্যার খুব ভাব। ওদের সাথে দেখা হবে, অনেক গল্প করতে পারবে, সেজন্য আধ্যা বেশ উত্তেজিত। মাসিরা আগে মাঝে মধ্যে আধ্যাদের বাড়িতে আসতো, কিন্তু বছর খানেক হলো মাসিদের সাথে তাদের যোগাযোগ নেই। ফোন করলে সুইচ অফ বলছে। তার মাসিদের কোনো বিপদ হলো কি না এটা ভেবে ভেবেই তার মা খুব চিন্তায় আছে। আধ্যারও মাসিদের বাড়িতে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। সে আর তার মা তার বাবা আবিরকে বারবার বলে অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছে সুধাপুরে যাওয়ার জন্য। আধ্যারা গাড়ি ভাড়া করে সকাল 10টায় বেরিয়ে দুপুর 2টো নাগাদ সুধাপুরে মাসির বাড়ির সামনে পৌঁছলো। তারা জানতে পারল তার মাসিরা রুদ্রগড়ে একটা পুরনো দোতলা বাগান বাড়ি কিনেছে। সেই বাড়িটি মেরামত করে তারা এই বাড়িটা বিক্রি করে দিয়ে বছরখানেক হলো সেখানে চলে গেছে। এখান থেকেই 7 কিলোমিটার দূরে রুদ্রগড়। আবিরদের গাড়ি রুদ্রগড়ে ছুটল। রুদ্রগড়ে গিয়ে পথ চলতি একজনকে বাগান বাড়ির কোন দিকে জিজ্ঞাসা করতেই লোকটি ভয় মিশ্রিত সন্দেহের চোখে গাড়ির ভেতর দিকে একবার তাকালো, তারপর ইশারায় দেখিয়ে দিল। গাড়িটি একটি বড় দোতলা বাড়ির সামনে এসে থামল। আধ্যা উৎফুল্ল হয়ে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে বেরোতে গেল। আধ্যা দেখল একটা শকুন তীব্র গতিতে তার দিকে উড়ে আসছে। শকুনটির চোখ দুটো যেন আক্রোশে ফেটে পড়ছে। আধ্যা তাড়াতাড়ি আবার গাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছে, তার কান ঘেঁষে শাঁ শাঁ করে উড়ে গেল শকুনটি। এত দ্রুত ঘটনাটা ঘটল যে সে হতভম্ব হয়ে গেল। সে গাড়িতে বসল, তার বুকটা কাঁপছে। আবির বা নন্দিনী কিছুই বুঝতে পারেনি। আবির গাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছে। নন্দিনী আধ্যাকে বলল, কি হলো, নামতে গিয়ে আবার ঢুকলি কেন? শকুন। আবির বলল, শকুন কোথায়? নন্দিনী বলল, নাম, আর বসতে পারছি না, পায়ে খিল ধরে গেছে। আধ্যা গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে শকুনটিকে আর দেখতে পেল না। সে বাড়িটির দিকে তাকালো, বেশ বড় বাড়ি। হঠাৎ তার চোখ পড়ল পাঁচিলের ওপর বসে থাকা একটা কালো কুচকুচে মোটা বিড়ালের ওপর। বিড়ালটা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে, পারলে সে যেন আধ্যাকে গিলে খাবে। তার সে দৃষ্টিতে প্রচণ্ড রাগ ঝরে পড়ছে। হঠাৎ বিড়ালটা তার দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই, ব্যাগটা ধর, এই বলে নন্দিনী আধ্যার দিকে তাকালো। বিড়ালটি হাওয়া হয়ে গেল। আধ্যা অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে বিড়ালটিকে খুঁজছে। নন্দিনী একটা ব্যাগ তার দিকে এগিয়ে দিয়ে বলল, কি খুঁজছিস, ধর ব্যাগটা। দাও, এই বলে আধ্যা ব্যাগটা ধরল। সে ভাবল, বিড়ালটা তো আমার দিকে লাফিয়েই পড়তে যাচ্ছিল, কিন্তু গেল কোথায়? ব্যাপারটা তাকে অবাক করলেও সে সেটাকে অত গুরুত্ব দিল না। আবির গাড়ির ভাড়া মিটিয়ে দিল। তারপর তারা ব্যাগপত্র নিয়ে সামনের গেট খুলে ভেতরে ঢুকলো। গ্রিল খোলার আওয়াজ শুনে নন্দিনীর বোন কেতকী বাইরে বেরিয়ে এলো। আধ্যাদের দিকে তার চোখে মুখে কেমন একটা ভয়ের ছাপ ফুটে উঠল। কেতকীকে বিধবার বেশে দেখে আধ্যারাও অবাক হলো। তাদের কষ্ট হচ্ছে। নন্দিনী কেতকীকে বলল, কবে হলো এসব? কেতকীর চোখ ছলছল করছে। সে ভয়ার্ত গলায় বলল, বছরখানেক হলো। কিন্তু তোরা এখানে কেন এলি দিদি?
অত দূর থেকে নন্দিনীরা কেতকীদের টানে ছুটে এসেছে, আর কেতকীর এমন কথায় তাদের খারাপ লাগলো। কেতকীর ছেলে অনিল ঘর থেকে বেরিয়ে এসে বলল, আরে মাসি মেসোমশাই, হঠাৎ তোমরা, ভেতরে এসো। সে আধ্যাকে দেখেও দেখল না। সে আধ্যার বাবা মাকে প্রণাম করে ঘরে নিয়ে গেল। আধ্যা তাদের পিছন পিছন ঢুকল। তারা বারান্দা পেরিয়ে হল ঘরে ঢুকল। অনিল সবাইকে ডাকল। সবাই হল ঘরে এলো। অনিলের স্ত্রী সমিতা প্রেগনেন্ট। নন্দিনীরা সবার সাথে কুশল বিনিময় করল। কেতকীদের কারোর মুখে হাসি নেই, সবার বুকে যেন পাথর বাঁধা। নন্দিনীরা ভাবল, বাড়ির কর্তা চলে যাওয়ায় হয়তো হাসি খুশি সুখী পরিবারটা এখনও শোকে কাতর হয়ে আছে। কেতকী নন্দিনীদের থাকার জন্য দোতলায় নিয়ে গেল। কলিও সাথে গেল। নন্দিনী বলল, সুশীলের কি হয়েছিল? সুশীল ছিল কেতকীর মৃত স্বামীর নাম। কেতকীর চোখে মুখে আবার আতঙ্কের ছাপ ফুটে উঠল। তার দু চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কলি বলল, বাবাকে মেরেছে? কেতকী তাড়াতাড়ি তার মুখটা চেপে ধরল আর বলল, ও হার্ট অ্যাটাকে মারা গেছে। নন্দিনীরা বুঝতে পারল কেতকী কিছু লুকাচ্ছে। তারা আর কিছু জানতে চাইল না। আধ্যা একটি ঘরে ঢুকে তার ব্যাগটি রাখল। এই ঘরেই সে থাকবে। সে ঘরটির পিছনের জানলা খুলতে গেল। কেতকী দেখতে পেয়ে আঁতকে উঠে বলল, পিছনের জানলা খুলিস না মা। কেন? ওদিকে শ্মশান। আধ্যা উৎফুল্ল হয়ে বলল, দারুণ তো, এবার ভূত পেদনি দেখতে পাবো, গায়ে শিশিরানি ভাব হবে। আমি তো ভূত দেখার জন্য ভীষণ এক্সাইটেড। জানালাটা খুলি না মাসি? একদম না। কেতকী শাসনের সুরে কথাটা বলল। রাতে খাওয়া দাওয়ার পর আধ্যা তার ঘরে ফ্যান চালিয়ে শুয়ে পড়ল। সামনের জানলাটা খোলা আছে। সারা দিনের ধকলের জন্য সে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। মাঝরাতে ফ্যানটা হঠাৎ বন্ধ হয়ে গেল। সে প্রচণ্ড ঘামছে। তারস্বরে শেয়াল ডাকছে। তার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে আবছা আলোয় দেখল তার স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর বিভৎস চেহারার মহিলাটা লম্বা লম্বা নখযুক্ত হাত দুটি ধুয়ে তার গলা টিপতে আসছে। তার বুকটা কেঁপে উঠল। সে আতঙ্কে বলে উঠল, কে তুমি? কে? মহিলাটি উধাও হলো। এবার তার মনে হলো ঘরে কেউ হাঁটছে। সে তাড়াতাড়ি টর্চ জ্বালিয়ে দেখল ঘরে কেউ নেই। সে ভাবল, আমি কি স্বপ্ন দেখছিলাম? না তো, জেগেই তো দেখলাম ওই ভয়ঙ্কর মহিলাটিকে। আদ্যার হাতে জ্বলতে থাকা টর্চটার আলো নিভে গেল। সে তাড়াতাড়ি উঠে বাল্ব জ্বালালো। বাল্বটাও জ্বলল না। সে সামনের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখল বাড়ির সামনে আলো জ্বলছে। সে ভাবল, কারেন্ট তো আছে, তবে এ ঘরে কি হলো? বাল্ব না হয় কেটেছে বুঝলাম, কিন্তু ফ্যানটা ঘুরছে না কেন? আধ্যা তার মাথার কাছে থাকা মোবাইলটা নিয়ে দেখল সেটাও বন্ধ হয়ে আছে। সে মোবাইলটা অন করার চেষ্টা করে ব্যর্থ হলো। তার খুব গরম লাগছে। ঘরটির সামনের দিকে জানলা দিয়ে কোনো হাওয়া আসছে না। দম বন্ধ হয়ে আসছে তার। সে ঘরের পিছনের জানলা খোলার জন্য ছিটকিনিতে হাত দিল। তার মনে পড়ল মাসি বারণ করেছিল জানলা খুলতে। সে ভাবল, পিছন দিকে শ্মশান, আমি হয়তো ভয় পেতে পারি, সেজন্যই মাসি আমাকে জানলা খুলতে বারণ করেছিল। সে জানলাটা খুলে দিল। দমকা হাওয়া এসে তাকে শীতল করে দিল। হাওয়ার সাথে শেয়ালের ডাকের তীব্র আওয়াজও যেন তার কানে এসে বাজতে লাগলো। সে দেখতে পেল
ঠিক 100 মিটার দূরে শ্মশান। মাসির বাড়ি আর শ্মশানের মাঝে কোনো বাড়িঘর নেই। শ্মশানে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে বুঝতে পারল ওটা চিতার আগুন। চিতা থেকে ধোঁয়ার কুণ্ডলী ওপরে উঠে এক অদ্ভুত রহস্যময় গা ছমছমে আবেশ তৈরি করছে। হঠাৎ তার চোখ গেল শ্মশানের ভেতরের একটা বড় বটগাছের দিকে। গাছের ডালগুলিতে মানুষের মতো অস্পষ্ট অবয়ব ঝুলে আছে। তাদের হাত পা শূন্যে ঝুলছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ধরে রেখেছে। অবয়বগুলো একটু দুলছে, হাওয়ার সঙ্গে যেন তারা জীবিত, অথচ নিশ্চুপ। অন্ধকারের মধ্যে সেই অবয়বগুলো দেখে আধ্যার মনে হলো তারা যেন তাকে ডাক দিচ্ছে কোনো ভয়ঙ্কর জগতের দিকে। তার অস্বস্তি হচ্ছে, সারা শরীর কাঁপছে। তার বুকের ভেতরটা একটা চাপা শীতল অনুভূতি ছড়িয়ে গেল। সে জানলাটা বন্ধ করতে গেল, কিন্তু হাত যেন ছিটকিনি অবধি পৌঁছচ্ছেই না। এই যে তার স্বপ্নে দেখা ঘটনার বাস্তব রূপ। সে ভাবল, আমি কি সত্যিই স্বপ্ন দেখছি? সে নিজেই নিজের এক হাত দিয়ে অন্য হাতটা চেপে ধরে দেখল সে জেগে আছে। এবার তার চোখ পড়ল শ্মশান থেকে একটু দূরে একটা সোনালি আর লাল রঙের মিশ্রণে তৈরি অপূর্ব এক আলোক রশ্মির দিকে। আলোটি পিরামিডের আকৃতির, যা দেখে তার মন্দিরের চূড়া বলে মনে হচ্ছে। ওই অপূর্ব আলোয় মন্দিরটা হালকা দেখা যাচ্ছে। মন্দিরটাও যে তার চেনা চেনা লাগছে। সে প্রায়ই এইগুলোরই স্বপ্ন দেখে। সে ভাবল, স্বপ্নের সঙ্গে এখন জেগে জেগে যা দেখলাম সবই তো মিলে গেল। এটা কি সত্যি কোনো পূর্বাভাস, নাকি আমার অবচেতন মনের কাজ? আধ্যা মন্দিরটার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল। সে যেন আর নিজের মধ্যে নেই। এখন রাত কি দিন সে কথা খেয়াল নেই তার। সে মন্দিরে যাওয়ার জন্য ঘরের দরজা খুলল। এবার সে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে গেল। সে নিচে নামার জন্য সবে সিঁড়ির একটা ধাপে পা দিয়েছে, অমনি পিছন থেকে মায়ের গলা শুনল, কোথায় যাচ্ছিস? আদ্যা চমকে উঠে পিছন ফিরে মায়ের দিকে তাকালো। নন্দিনী বলল, এত রাতে নিচে যাচ্ছিস কেন? বাথরুম তো ওপরেও আছে। তাদের কানে কান্নার শব্দ এলো। নন্দিনী বলল, শ্মশানে কারা মরা পোড়াতে এসেছে বোধহয়। মরার বাড়ির মানুষগুলো কান্নাকাটি করছে। আধ্যা কিছু না বলে আবার ঘরে ঢুকে গেল। তারপর শ্মশানের দিকে তাকালো। এবার আর বটগাছের কোনো অবয়ব দেখতে পেল না। চিতাও জ্বলছে না। মন্দিরের চূড়ার সেই আশ্চর্য আলোটাও ছাড়া ওদিকে আর কোনো আলোও নেই। সে ভাবল, কি ব্যাপার হলো? এত তাড়াতাড়ি চিতার আগুন নিভে গেল কি করে? কান্নার আওয়াজও তো শ্মশানের দিক থেকে আসছে না। শ্মশান হলো মাসির বাড়ির পিছন দিকে, আর কান্নার আওয়াজ আসছে সামনের দিক থেকে। তার ঘরের সামনের দিকে ছোট একটা ঝুল বারান্দা আছে। সে ঝুল বারান্দার দিকে দরজাটা খুলে ঝুল বারান্দায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। ঠিক কোন বাড়ি থেকে কান্নার আওয়াজটা আসছে সেটা সে বুঝতে পারল না। সেও তো স্বপ্নে মানুষের কান্না আর্তনাদ শোনে। সে দরজা বন্ধ করে ঘরে এসে শুয়ে পড়ল। সে এমন স্বপ্ন কেন দেখে, আর সেগুলো মিলেই বা যাচ্ছে কেন? এসব নিয়ে ভাবতে ভাবতে সে কখন ঘুমিয়ে পড়ল। সকাল 5টার সময় নন্দিনী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামল। নন্দিনী বাড়িটা ঘুরে দেখে রান্নাঘরে ঢুকল। কেতকী সকালের জলখাবার বানাচ্ছে, সমিতা সবজি কাটছে। কেতকী নন্দিনীকে বলল, রাতে তোদের ঘুমের কোনো অসুবিধা হয়নি তো দিদি?
না রে, তোরা বেশ সুন্দর বাড়ি কিনেছিস, তা একবার ফোন করে তো আমাদের জানাতে পারতিস। তোদের সাথে যোগাযোগ করতে না পেরে কত চিন্তায় ছিলাম আমরা। কেতকী বিষাদের স্বরে বলল, নানান ঝামেলায় সময় হয়নি রে। বাড়িটা জলের দরে পেয়ে গিয়েছিলাম, তাই হঠাৎ করে কিনে ফেলেছিলাম। সমিতা ক্ষীণ স্বরে বলল, সেটাই কাল হলো। নন্দিনী তার কথা শুনতে পেল। আবির এসে রান্নাঘরের দরজার কাছে দাঁড়ালো। নন্দিনী কেতকীকে বলল, কি হয়েছে তোদের বলতো? কি আবার হবে দিদি? তোদের সবার মন খারাপ কেন? তার উপর তোরা সবাই ভয়ে ভয়ে আছিস। বাড়িটা কিনতে গিয়ে কি দেনায় পড়েছিস? না রে, বললাম না জলের দরে পেয়েছি বাড়িটা। এবার কেতকী আবিরকে বলল, ডাইনিং রুমে গিয়ে বসুন জামাইবাবু, আমি চা আনছি। আবির বলল, তোমাদের দেখে বোঝাই যাচ্ছে তোমরা সমস্যায় আছো। আমাদের খুলে বলো, যদি কোনো সাহায্য করতে পারি। সমিতার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আবির আর নন্দিনী সেটা লক্ষ্য করল। সমিতা শাড়ির আঁচলে মুখ ঢাকল। কেতকী বেদনা ভরা গলায় আবিরকে বলল, আমরা ঠিক আছি, কোনো সমস্যা নেই আমাদের। আপনারা দুপুরে খেয়ে এখান থেকে চলে যান জামাইবাবু। কেতকীর এরকম কথায় নন্দিনী আর আবির দুজনেই অবাক হলো। আগে তারা এদের বাড়িতে এলে এরা যেতেই দিতে চাইতো না, আদর যত্নের কোনো কমতি রাখতো না, আর এখন বলছে দুপুরে খেয়ে চলে যেতে। নন্দিনী অভিমানের সুরে বলল, আমরা আসাতে তোরা খুশি হোসনি তাই না কেতকী? কেতকী বলল, তোরা ডাইনিং রুমে গিয়ে বস, আমি চা দিচ্ছি দিদি। সমিতা চোখের জল মুছে মাথা নিচু করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নন্দিনী আবিরকে দোতলায় উঠতে বলে নিজে তাড়াতাড়ি দোতলায় উঠল। তারপর নিজেরা যে ঘরটিতে থাকছে সেই ঘরটিতে ঢুকলো। আবির পিছন পিছন গেল। নন্দিনী তাদের ব্যাগ থেকে যে জিনিসপত্রগুলো বের করেছিল সেগুলো আবার ব্যাগে ঢোকাতে ঢোকাতে আবিরকে বলল, আধ্যাকে ডাকো, আর এক মুহূর্ত এখানে থাকবো না। আবির নন্দিনীর হাত ধরে তাকে খাটে বসিয়ে বলল, মাথা গরম করো না, এদের চোখ মুখ আচার আচরণ বলে দিচ্ছে এরা কোনো বিপদে আছে, যার জন্যই আমাদের চলে যেতে বলছে। বিপদের কথা তো আমাদের বলতে পারে, কোনো কারণে হয়তো বলতে পারছে না, ওদের ঝামেলায় হয়তো আমাদের জড়াতে চাইছে না। দেখলে না সমিতা কাঁদছিল? কিছু তো একটা হয়েছে। সুনীল মারা গেছে প্রায় 1 বছর আগে। এতদিনে সেই শোকটা কিছুটা কাটিয়ে ওঠার কথা, কিন্তু এদের প্রত্যেককে দেখে মনে হচ্ছে এরা ভীষণ দুঃখী, সেই সাথে কিসের যেন ভয় পাচ্ছে সবাই। নন্দিনী নরম সুরে বলল, ঠিক বলেছ, এখান থেকে এখন যাব না আমরা। দেখতেই চাই কি অসুবিধায় আছে এরা। জলের দরে বাড়িটা কিনেছে, নিশ্চয়ই কোনো ঝামেলায় পড়েছে। তাই হবে বুঝলে। কেতকী যখন বলছিল জলের দরে বাড়িটা কিনেছি, তখন সমিতা আস্তে করে বলেছিল সেটাই কাল হলো। কলি দরজার কাছে এসে বলল, মাসি, মেসোমশাই, মা তোমাদের চা খেতে ডাকছে। নন্দিনী বলল, যাচ্ছি, আধ্যাকে ডাকতো। ঠিক আছে, এই বলে কলি আধ্যার ঘরের দরজার দিকে গেল। আধ্যা স্বপ্ন দেখছে। ভয়ঙ্কর বিভৎস চেহারার মহিলাটি একটি সদ্যজাত শিশুকে জোর করে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। বাচ্চাটির মা আর্তনাদ করছে, বাচ্চাটিও কাঁদছে। মহিলাটি বাচ্চাটিকে কেড়ে নিয়ে আছাড় মারল। তারপর নিজের হাত দুটো লম্বা করে বাচ্চাটির নিতর দেহটা তুলে নিল। এবার নিজের লম্বা লম্বা দাঁত দিয়ে তাকে কামড়ে খাচ্ছে। রক্ত তার ঠোঁট বেয়ে নিচে পড়ছে। বাচ্চাটির মা জ্ঞান হারিয়ে ধপাস করে পড়ে গেল।
আধ্যা প্রচণ্ড আতঙ্কিত হয়ে কি করবে ভেবে পাচ্ছে না। কেউ একজন বলল, মার পিশাচিনীকে, মার, তুই পারবি মারতে। হঠাৎ কড়া নাড়ার আওয়াজে আধ্যা চমকে উঠল। তার ঘুম ভেঙে গেল। সে তাড়াতাড়ি উঠে বসে চারপাশে তাকালো। সকাল হয়ে গেছে। ঘরের সামনের আর পিছনের জানলা খোলা। ঘরে আলোয় ভরে গেছে। আধ্যা বুঝতে পারল এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কি ভয়ঙ্কর স্বপ্ন! তার সারা শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। এদিকে আধ্যা সাড়া দিচ্ছে না দেখে কলি ঘাবড়ে গিয়ে জোরে জোরে দরজায় কড়া নাড়তে নাড়তে বলল, আধ্যা দি, দরজা খোলো, আধ্যা দি। আধ্যা একভাবে কলির ডাক আর কড়া নাড়ানোর আওয়াজ শুনে ভাবল কোনো অঘটন ঘটেছে মনে হয়। সে তাড়াতাড়ি খাট থেকে নেমে দরজা খুলল। কলি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কলি আধ্যার থেকে ছোট, বয়স 16 বছর, 10ম শ্রেণীতে পড়ে। আধ্যা বিপদের আঁচ পেল। সে বিচলিত হয়ে বলল, কি হয়েছে? কলি মুখ তুলে তাড়াতাড়ি চোখের জল মুছে বলল, মা চা খেতে ডাকছে দিদি। এই ব্যাপার? তা কাঁদছিস কেন? চোখে কি যেন পড়েছিল। আমাকে বোকা ভেবেছিস? কলি শুকনো হাসি দিল। সে খেয়াল করল পিছনের জানলাটা খোলা। সে আঁতকে উঠে বলল, রাতে জানলা খুলে শুয়েছিলে দিদি? এতে ভয় পাওয়ার কি আছে? গরম হচ্ছিল, ঘরে কারেন্ট ছিল না, তাই জানলাটা খুলেছিলাম। এই ঘরের ফিউজ উড়ে গেছে, লাইট, ফ্যান। বলেই সে ফ্যানের দিকে তাকিয়ে দেখল ফ্যানটা দিব্যি ঘুরছে। আধ্যা অবাক হয়ে বলল, রাতে তোদের বাড়ির আলোটা জ্বলছিল, কিন্তু আমার ঘরের আলো, ফ্যান। কলি তাকে কথাটা শেষ করতে না দিয়ে বলল, কিছু কি দেখেছ? আধ্যা অবাক হয়ে বলল, কেন বলতো, তোরা কি কিছু দেখেছিস? কলির মুখটা অন্ধকার হয়ে গেল। সে খাটের ওপর বসে বলল, এমনি জিজ্ঞাসা করলাম। আধ্যা বুঝতে পারল কলি কিছু লুকোচ্ছে। সে বলল, বল না, কি কি দেখিস? তুমি আগে বলো, কি দেখেছ? চিতা জ্বলতে দেখেছি, মন্দিরের চূড়ায় সোনালি আর লাল রঙের এক অদ্ভুত আলো রশ্মি দেখেছি। কলি ভয় পেতে পারে ভেবে সে বটগাছের মানুষের অবয়ব ঝুলতে দেখার কথাটা বলল না। কলির ভয়ার্ত চোখে অবাক হয়ে বলল, চিতা জ্বলতে আর মন্দিরের চূড়ায় আলোক রশ্মি দেখেছ? সন্ধ্যের পর শ্মশান আর মন্দিরের ওদিকে কেউ যায় না দিদি, যারা যায় তারা আর... কলি কথাটা শেষ করার আগেই দড়াম করে খাট থেকে নিচে পড়ে গেল। আধ্যা তাড়াতাড়ি তাকে তুলল। কলির চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। আধ্যা বলল, কি করে পড়লি বোন? কলি চুপ করে রয়েছে। তুই ঠিক আছিস তো? আছি দিদি। কলি একবারে খাটের ধারে বসেনি, তাও সে যেভাবে সরাত করে পড়ল তাতে ব্যাপারটা অস্বাভাবিক মনে হলো আধ্যার। সে ভূতে বিশ্বাস করে না, কিন্তু রাতে যে ব্যাপারগুলো সে দেখল তাতে সে ভূতের অস্তিত্বের ব্যাপারটা উড়িয়ে দিতে পারছে না। কিন্তু স্বপ্ন দেখার সাথে বাস্তবে মেলার ব্যাপারটা কিছুতেই সে বুঝতে পারছে না। ব্যাপারটা তাকে ভাবাচ্ছে। সে ভাবল, শ্মশান আর মন্দির দুটোই আমি সচক্ষে দেখব। লাবণী এসে কলিকে বলল, মা তোকে আধ্যাকে ডাকতে পাঠিয়েছিল আর তুই এখানে গল্প জুড়ে দিয়েছিস। আয়, খেয়ে এসে গল্প করবি তোরা। লাবণী আধ্যার চেয়ে বয়সে বড়, সে বিএ পাস। তোমরা নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আধ্যা ব্যাগ থেকে টুথব্রাশ, টুথপেস্ট বের করলো। তারপর টুথব্রাশে পেস্ট মাখিয়ে বাথরুমে ঢুকলো। ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম। বাথরুমটা বেশ বড়। লাবণী আর কলি নিচের তলায় চলে গেল। আধ্যা দাঁত ব্রাশ করে কল খুলে মুখ ধুতে শুরু করলো।
হঠাৎ করেই সে অনুভব করল তার ঘাড়ের কাছে শীতল বাতাস লাগছে, কেউ যেন নিঃশ্বাস প্রশ্বাস ফেলছে। তার চোখ পড়ল আয়নায়। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে সেই মহিলার ভয়ঙ্কর বীভৎস মুখটা ভেসে উঠল। মহিলার চোখ দুটো গাঢ় লাল, চোখ দুটো দিয়ে যেন রাগ ঝরে পড়ছে। আদ্রিয়া ভয় পেয়ে পিছন ঘুরে তাকালো, কেউ নেই। আবার সে আয়নার দিকে তাকালো, আবার সেই বীভৎস মুখটা দেখতে পেল। এবার বীভৎস মহিলাটির ঠোঁটে কুৎসিত হাসি দেখা গেল। আদ্রিয়া আবার ঘুরে তাকালো, এবারও কেউ নেই। আবার সে আয়নার দিকে তাকালো, এবার আর আয়নায় বীভৎস মুখটার প্রতিবিম্ব দেখতে পেল না। আদ্রিয়ার বুক ধড়ফড় করছে। সে বুঝতে পারল এই বাড়িতে কিছু একটা আছে। সে বাথরুম থেকে বেরিয়ে খাটে ধপাস করে বসে পড়ল। মোবাইলটার দিকে তার চোখ গেল। সে মোবাইলটা হাতে নিয়ে দেখল মোবাইলটা চলছে, তাতে চার্জও আছে, অথচ রাতে সেটা বন্ধ ছিল। লাবণীর গলা শুনল, আদ্রিয়া খেতে আয়। আদ্রিয়া ঘর থেকে বেরিয়ে নিচের তলায় নামল। অনিল বাজার করতে যাচ্ছে। আদ্রিয়া বলল, দাদা আমি যাব তোমার সাথে। অনিল একবার ওর দিকে তাকিয়ে কোনো কথা না বলে বাজারের ব্যাগ নিয়ে চলে গেল। আদ্রিয়ার মন খারাপ হলো। সে জানে অনিলদা তাকে পছন্দ করে না, কিন্তু কেন পছন্দ করে না সে কথা তার অজানা। সে বুঝতে শেখার আগে থেকেই দেখছে অনিলদা তাকে এড়িয়ে চলে। মা বাবাকে এ ব্যাপারে সে জিজ্ঞাসা করলে তারা বলেছে ও এই রকমই, বোঝেও না কার সাথে কীরকম ব্যবহার করতে হয়। অথচ আদ্রিয়া জানে সে বাদে সবার সাথেই অনিলদা ভালো করে কথা বলে। আদ্রিয়া ডাইনিং রুমে গেল। লাবণী, কলি, আবির, নন্দিনী খেতে বসেছে। আবির বলল, তোর কি ব্যাপার রে, এতবার করে খেতে রাখতে হচ্ছে কেন? আদ্রিয়া কলির পাশের একটা চেয়ারে বসল। সমিতা খাবার এনে দিল। সমিতার পেটের দিকে তাকিয়ে আদ্রিয়া বুঝতে পারল বৌদির ডেলিভারির সময় হয়ে এসেছে, তার এখন অত চলাফেরা করা উচিত নয়। আদ্রিয়া বলল, আমরা সব নিয়ে খাচ্ছি বৌদি, তোমায় কিছু দিতে হবে না। লাবণী বলল, রাইট, বৌদিকে বিশ্রাম করতে বলতে হবে। আদ্রিয়া বলল, আমাদের ছোট্ট সোনামণিটার কথা ভেবে এখন কাজ কম করো বৌদি, ও হলে ওকে নিয়ে আমরা কত আনন্দ করব বলো তো। কথাটা শুনে সবার মন খারাপ হয়ে গেল। সমিতার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকল। নন্দিনীরা বুঝতে পারল না হলোটা কি, এই কথাতেও কাঁদছে কেন সমিতা। আদ্রিয়া রান্নাঘরে গিয়ে সমিতার কাঁধে হাত রেখে বলল, কাঁদছো কেন বৌদি, খারাপ কিছু বললাম কি? না বোন। তবে কাঁদছো কেন বলো? সবার মন খারাপ আমার কথা শুনে কেন হলো? কে তো কি বলল, আসলে তোর মেসোমশাই নেই তো তাই, ও নাতি নাতনিদের জন্য অপেক্ষায় ছিল মা। আদ্রিয়া বুঝতে পারল মাসি মিথ্যে কথা বলছে। সে ভাবল, আমি রাতে আর এখন বাথরুমে যে ভয়ঙ্কর মহিলাকে দেখলাম সে নিশ্চয়ই এদের ভয় দেখাচ্ছে। এই জন্যই কাল এই বাড়িতে এলে মাসি বলেছিল তোরা এখানে কেন এলি, নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। কলি এসে তার পিঠে হাত দিল। আদ্রিয়া চমকে উঠল। কলি বলল, কোন জগতে আছো তুমি দিদি, খাবে কখন, চলো, খিদে আমার পেট টনটন করছে। আদ্রিয়ার হাত ধরে কলি খাবার টেবিলে বসল। আদ্রিয়ার খাওয়া হয়ে গেছে। সে বাড়ির চারপাশটা ঘুরে দেখার জন্য বাইরে এলো। বাড়ির এক পাশে বাগান। আদ্রিয়া বাগানে গেল। বাড়ির সাথেই বাগানখানি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা।
বাগানের একদিকে নানা রকম সবজি আর একদিকে ফুলের গাছ লাগানো আছে। আধ্যা মুগ্ধ হয়ে দেখছে। হঠাৎ তার চোখ পড়ল একটা পাথরের বেঞ্চের দিকে। বেঞ্চটা অদ্ভুতভাবে ঝাপসা দেখাচ্ছে, যেন দিনের আলো থাকা সত্ত্বেও তার চারপাশে কুয়াশার একটা পর্দা রয়েছে। সে বেঞ্চটার দিকে এগিয়ে গেল। আজকে শুনলেন আতঙ্কের রুদ্রগড়ের 1 থেকে 3 নম্বর পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।